কিরে বাবা পলাশ, ওদিকে চিঠি দিতে কেউ আর বাকি নেই তো? হ্যাঁ, সবাইকে প্রায় দেওয়া শেষ, শুধু বেলতুলি গ্রামের মেজমামাকে দেওয়া হয়নি। সে কি কথা, এখনো তোর মেজু মামার ওখানে যাসনি? তাহলে তুই বরং আজই তোর মামার ওখানে যা, এদিকের কাজ না হয় আমি দেখছি। আচ্ছা বলছি বাবা, মেজমামাকে না হয় টেলিফোনে জানিয়ে দেই? না না খোকা, এ কথা বললে হয় না। তুই তো জানিসই আমাদের পরিবারে কোনো অনুষ্ঠান হলে নিজ হাতে চিঠি লিখে সকলকে দাওয়াত দেওয়া হয়। এটা আমাদের বংশের রেওয়াজ। আর শত হোক তোর বোনের বিয়ে বলে কথা। আচ্ছা, তাহলে আমি বরং এখনই নাস্তা করে রওনা হই। আসুন, যদি দেখিস অনেক দেরি হয়ে গেছে, তাহলে আজকের রাতটা না হয় ওখানে থেকেই কাল সকালে আসিস। ঠিক আছে বাবা। বাড়িতে থেকে যখন বেরিয়েছি, ঘড়িতে তখন প্রায় সকাল 10টা। বেশ অনেকটা পথ যেতে হবে। কি আর করা, বাবা যখন বলেছে তখন তো যেতে হবেই। অবশ্য এই যুগে চিঠিপত্র লিখে আত্মীয়দের দাওয়াত দেওয়ার রীতি খুব একটা নেই বললেই চলে। এই অটো, কোথায় যাবেন? কালুরঘাট বাজারে যাব। বাস স্ট্যান্ডের ওইখানে নামবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ওখানে। 50 টাকা ভাড়া লাগবে। কিন্তু আগে তো 30 টাকায় যেতাম। এখন জিনিসপত্রের যা দাম, তাতে 50 টাকা না দিলে যেতে পারবো না। ঠিক আছে, চলুন তাহলে। তারপর অটোতে উঠে রওনা হলাম। সেই ছোটবেলায় স্কুলের ছুটি পেয়ে কতই না মামার বাড়ি বেড়াতে গিয়েছি। এখন অবশ্য খুব একটা যাওয়া হয় না, তবে অনেকদিন পর সেই চেনা পথ ধরে যেতে আমার বেশ ভালোই লাগছে। কালুরঘাট বাস স্ট্যান্ডে পৌঁছানোর পর টিকিট কাউন্টার থেকে বেলতুলি গ্রামের একটি টিকিট কিনে বাসে উঠে পড়লাম। কিছু সময়ের মধ্যেই যথারীতি বাস চলতে শুরু করলো। গ্রামে যখন পৌঁছালাম তখন ঘড়িতে দুপুর 1টা। মামা মামি আমাকে পেয়ে একেবারে মহা খুশি, কোনোভাবেই তারা আমাকে ছাড়তে চায় না। আরে না না মামা, এবারের মতো আমাকে যেতে দাও, পরের বার না হয় এসে কয়েকদিন থেকে যাব। তা বললে কি হয় রে বাবা, এই দুপুরে এত কষ্ট করে এত দূর থেকে এসেছিস, এত অন্তত দুপুরের খাবারটা তো খেয়ে যা। শেষ পর্যন্ত মামার কথাই থাকলো। দুপুরের খাবার খেয়ে তবেই বাড়ি ফিরবো ভেবে ঠিক করলাম। অনেকদিন পর গ্রামের মনোরম পরিবেশে এমন খাবার বেশ তৃপ্তি করে খেলাম। কিন্তু সমস্যাটা হয়েছিল তারপর। খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিতে গিয়ে ক্লান্ত শরীরে কখন যে ঘুমিয়ে পড়লাম তা বুঝতেই পারিনি। ঘুম যখন ভাঙলো তখন পরন্ত বিকেলের রোদ জানালা দিয়ে এসে মুখের উপর পড়ছে। দেরি হয়ে গেছে বুঝতে পেরে তাড়াতাড়ি বিছানা থেকে উঠে হাত মুখ ধুয়ে মামা মামির কাছে বিদায় নিয়ে রওনা হলাম। তারা তো আমাকে কোনোভাবেই ছাড়তে রাজি হচ্ছিল না। অনেক বোঝানোর পর একরকম বাধ্য হয়েই ছাড়তে রাজি হল। আজকে বাড়ি ফেরাটাও খুব জরুরি, কাল অফিসে বিশেষ কিছু কাজও আছে। তাছাড়া ওদিকের আয়োজন বাবা একা হাতে সামলাতে পারবে না, তাই দেরি হলেও যেভাবেই হোক বাড়িতে যেতে হবে। কিন্তু এ কি, বাস স্ট্যান্ডে এসে দেখলাম কোনো বাসই আর ওদিকে যাচ্ছে না। এই যে শুনুন ভাই, বাস চলছে না কেন? কিছু হয়েছে একটু বলা যাবে আমাকে? আর বলবেন নি ভাই, এই লক্ষ্মীপুরের চৌরাস্তার মোড়ে বাস দুর্ঘটনা হয়েছে, তাই ও পথে আজ আর কোনো বাস যাবে না। তাহলে এখন কি উপায়? কাল সকালের আগে আর মনে হয় না আর কোনো গাড়ি আপনি পাবেন। আচ্ছা, অন্য কোনো পথ কি নেই? একটা উপায় আছে, ওদিকে কিছু মালবাহী গাড়ি পাবেন যেগুলো শহরের দিকে যায়। এখন তাদের সাথে কথা বলে দেখতে পারেন, যদি আপনাকে তারা নিয়ে যায়। শেষ চেষ্টা না হয় করেই দেখি, যদি না যেতে পারি তাহলে না হয় ফিরে যাব। এই যে ভাই শুনুন, বলছি আপনারা কি শহরের দিকে যাচ্ছেন? হ্যাঁ, কেন বলুন তো? না মানে আমাকে একটু যদি এই কালুরঘাট বাজার পর্যন্ত পৌঁছে দিতেন। না না মশাই, ও কাজ পারবো নি। আমি যাতায়াত ভাড়া দিতে রাজি আছি। দেখুন ভাই, বিষয়টা টাকার জন্য নয়, আমরা জিনিসপত্র নিয়ে যাই,
কখন কোথায় গাড়ি থামানো লাগে, কতক্ষণ আটকে থাকতে হয়, তার কোনো ঠিক ঠিকানা নেই। খামোখা আপনাকে নিয়ে মাঝ পথে আটকে গেলে তখন আমাদেরই দোষ দিবেন। তার চেয়ে মশাই আপনি অন্য পথ দেখুন, সেটাই ভালো হয়। আচ্ছা ঠিক আছে। না, এভাবে আর যাওয়া হয় না। এর চেয়ে বরং মামার কাছেই ফিরে যাই। কিন্তু আজ যে যেতে পারবো না, এটা যদি একবার বাড়িতে একবার টেলিফোন করে জানিয়ে দিতে পারতাম তাহলে খুব ভালো হতো। আরে ওই তো একটা টেলিফোন বুথ, বাড়িতে বরং টেলিফোন করে জানিয়ে দেই। টেলিফোন বুথের দরজা খুলতেই যাচ্ছিলাম, এমন সময় কে যেন পিছন থেকে ডাক দিয়ে বলল, কি মশাই, গাড়ি পাচ্ছেন না? কে? আমাকে কিছু বলছেন? বলছি গাড়ি পাচ্ছেন না তাই তো? হ্যাঁ, কিন্তু আপনি? এখানে গাড়ি না খুঁজে এগিয়ে যান, সামনে বেলতলি ট্রেন স্টেশন। সত্যি? তাহলে তো খুব ভালো হয়। স্টেশন এখান থেকে কত দূর হবে? এই তো মাত্র 10 মিনিটের পথ হবে। কিন্তু এইমাত্র যাদের সাথে কথা বললাম তারা তো কেউই স্টেশনের কথা বলল না। যাই হোক, সামনে গিয়ে দেখি। ধন্যবাদ আপনাকে। রাস্তা পার হয়ে যখন একপাশে আসলাম তখন পিছনে তাকিয়ে দেখলাম অন্ধকারের মধ্যে লোকটি যেমন হঠাৎ করে এসেছিল তেমনি হঠাৎ করেই কোথায় যেন হারিয়ে গেল। কে জানি আজ কেমন যেন সব অদ্ভুত ঘটনা ঘটছে আমার সাথে। বেশ কিছুক্ষণ চলার পর সত্যি একটি স্টেশনে দেখা পেলাম। সাইনবোর্ডে লেখা বেলতলি ট্রেন স্টেশন। এমনিতেই গ্রামের দিকে, তারপরে আবার রাত হয়েছে, এজন্যই হয়তো এত বেশি নির্জন। আমি টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারের কাছে গেলাম, কিন্তু প্ল্যাটফর্মের মতো টিকিট কাউন্টারেও কাউকেই দেখতে পেলাম না। এবার যেন একটু দুশ্চিন্তা হতে লাগলো। এ আবার কেমন ভূতুর স্টেশন রে ভাই, কোথাও কোনো মানুষজন নেই, কখন ট্রেন আসবে তার কোনো ঠিক ঠিকানাও নেই। তবে কিছুক্ষণের মধ্যেই দেখতে পেলাম দূর থেকে একটি ট্রেন এগিয়ে আসছে। এবার কিছুটা নিশ্চিন্ত হলাম, কারণ এই পথ দিয়ে যে ট্রেনই যাক না কেন তা অবশ্যই কালুরঘাট স্টেশনেই থামবে। তাই ট্রেন থামা মাত্রই আমি উঠে পড়লাম। তবে অদ্ভুত ব্যাপার হলো কাউকে ট্রেনে উঠতে বা নামতে দেখলাম না। অল্প সময়ের ব্যবধানে আবারও ট্রেন চলতে শুরু করলো। চলন্ত ট্রেনে এভাবে দাঁড়িয়ে থাকা খুবই কষ্টকর। বসার জন্য একে একে ট্রেনের কামরায় সিটগুলো দেখতে লাগলাম, কিন্তু একটা সিটও খালি নেই। আরো বেশি অবাক হলাম এই দেখে যে ট্রেনের প্রত্যেক যাত্রীর শরীর সাদা কাপড় দিয়ে ঢাকা, কিন্তু এও কি সম্ভব? হাঁটতে হাঁটতে কামরার প্রায় শেষ দিকের একটি সিট খালি পেয়ে ওখানে গিয়ে বসে পড়লাম। আচ্ছা, সামনে থাকা লোকটাকে কি একবার ডাক দিয়ে দেখবো? এই যে ভাই, এই যে শুনছেন? কয়েকবার ডাক দেওয়ার পর কোনো উত্তরই পেলাম না। তারপর সাহস করে লোকটির মুখের উপর থেকে চাদর সরিয়ে আমি চমকে উঠলাম। লোকটি জল জল দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমায় ডাকলেন কেন? বলছি এই ট্রেনটা কোথায় যাচ্ছে? কোথা থেকে উঠেছিলাম সেটা মনে আছে, কিন্তু কোথায় যাচ্ছে তা জানা নেই। মাতাল নাকি লোকটা? এরকম ভাবে কথা বলছি কেন? নতুন যাচ্ছি তাই তো? হ্যাঁ, মানে বেলতলি থেকে উঠেছিলাম, কালুরঘাট স্টেশনে নামবো।
সবাই তো ওখান থেকে ওঠে, কিন্তু ট্রেন থেকে আর নামতে পারে না। এই দেখুন, এই রাতের বেলায় আপনার এরকম রসিকতা আমার একদমই ভালো লাগছে না। রসিকতা মনে হচ্ছে? আশেপাশে একবার তাকিয়ে দেখুন। কি এতক্ষণ যারা ঘুমিয়েছিল তারা কেউই জীবিত মানুষ নয়, কতগুলো নর কঙ্কাল। কি হচ্ছে এসব? তোমরা কারা? একটু পরে তুমিও সব কিছুই বুঝতে পারবে। মানে কি বলতে চাইছেন আপনি? মানে হলো তুমিও আমাদের মতনই হয়ে যাবে, তখন সব কিছু এমনিতেই বুঝতে পারবে। না না, এ হতে পারে না, আমাকে ছেড়ে দাও। আমি পিছিয়ে যেতে লাগলাম, কিন্তু ওরা আজ আমায় কোনোভাবেই ছাড়বে না। আমি ধীরে ধীরে কামরার দরজার কাছে চলে আসলাম। অন্ধকারে দ্রুত গতিতে ছুটে চলা ট্রেনে বাইরের কিছুই ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে দাঁড়িয়ে থাকলে ওরা আমায় মেরে ফেলবে, আর লাফ দিলেও আমি বাঁচবো কিনা জানি না। ভয় আর আতঙ্কে কি করব কিছুই বুঝতে না পেরে ট্রেন থেকে লাফ দিলাম আমি একটা। শোন নিমাই, নৌকাটা ব্রিজের ওপারে ওই জঙ্গলের দিকে নে, ওইদিকে ভালোই মাছ পাওয়া যাইব। হ্যাঁ ভাই, ঠিক কইছেন আপনি। আরে নিমাই, ব্রিজের উপর থেকে কেউ লাফ দিছে বলে মনে হলো না? হ্যাঁ, তাই তো মনে হইল। আমি নৌকা সামলাচ্ছি, তুই ডুব দিয়ে দেখ, বেশি উপর থেকে পড়েনি, মনে হয় বেঁচে আছে। পরদিন সকালে যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি অচেনা একটি ঘরে শুয়ে আছি, পাশে দুজন লোক দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সবকিছুই মনে পড়ল। গত রাতে আমার সাথে যা যা হয়েছিল সব কথা আমি তাদের খুলে বললাম। কিন্তু বেলতলি গ্রামের স্টেশন বহু বছর ধরে পরিত্যক্ত হয়ে পড়ে আছে, ওই লাইনে কোনো ট্রেন চলাচল তো করে না। ও ঠিকই বলেছে, বেলতলি গ্রামে এক সময় একটি স্টেশন ছিল বটে, কিন্তু এখন আর নেই। রেল লাইনের ভুল সংযোগের কারণে ওই স্টেশনে দুর্ঘটনা ঘটে, যার ফলে অসংখ্য মানুষ মারা যায়, আর তারপর থেকেই নানান ভৌতিক ঘটনা ওখানে ঘটতে থাকে। এক সময় বাধ্য হয়ে বেলতলি ট্রেন স্টেশন বন্ধ করে দেওয়া হয়। কিন্তু আমি কাল রাতে যা কিছু দেখেছি সেগুলো কি ছিল? তুমি ঠিকই দেখেছো বাবা, এখনো মাঝে মধ্যে রাতের বেলায় ওই স্টেশনে ট্রেন চলতে দেখা যায়। তোমার ভাগ্য খুবই ভালো যে তুমি ওই ট্রেনে উঠেও বেঁচে ফিরতে পেরেছো।